প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির পর ৪৪ দিনে গাজায় অন্তত ৫০০ ভার হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এবং সবশেষে থাকছে ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ৯০, নিখোঁজ অন্তত ১২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধবিরতির পর ৪৪ দিনে গাজায় অন্তত ৫০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কমপক্ষে ৪৯৭ বার হামলা চালিয়েছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের চলমান হামলায় ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যেখানে শিশু, নারী ও প্রবীণদের সংখ্যা সবচেয়ে বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির পর ৪৪ দিনে গাজায় অন্তত ৫০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এবং সবশেষে থাকছে ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ৯০, নিখোঁজ অন্তত ১২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধবিরতির পর ৪৪ দিনে গাজায় অন্তত ৫০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কমপক্ষে ৪৯৭ বার হামলা চালিয়েছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। একটি প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফের চলমান হামলায় ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যেখানে শিশু, নারী ও প্রবীণদের সংখ্যা সবচেয়ে বেশি। গাজার সরকারি মিডিয়া অফিস একটি বিবৃতিতে বলেছে, আমরা ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ লঙ্ঘনের সর্বোচ্চ নিন্দা করি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা জুড়ে আকাশ হামলা চালায়, যাতে অন্তত ২৪ জন প্যালেস্টিনীয় নিহত হয়, এর মধ্যে শিশু অন্তর্ভুক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি দখলকৃত এলাকায় সৈন্যদের উপর হামলা চালানোর পর এই হামলা চালানো হয়েছে। হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাসের বক্তব্য, ইসরায়েল কৃত্রিম প্রেক্ষাপট তৈরি করে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে। এদিকে ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দুদিনে ৪ বার ভূমিকম্পের পর এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে, যা আগামীকাল সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার ২৩ নভেম্বর বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানান। তিনি বলেন, আজ ২৩ নভেম্বর পাওয়া সব আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬-২৭ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপে ও সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এই বিষয়ে সব আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে, এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। তিনি ফেসবুকে লেখেন, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ২৬ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে। কৃষকদের জন্য পরামর্শ, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেয়া যাচ্ছে কৃষকদের। ২ ডিসেম্বর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে সারা দেশে। সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ, ১ ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরুর আশঙ্কা করা যাচ্ছে। ১ ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেয়া হচ্ছে সমুদ্রে মাছ ধরা সকল ট্রলারকে। ৩০ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ আবহাওয়া পূর্বাভাস ১ ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরুর আশঙ্কা করা যাচ্ছে। ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে। এবং সবশেষে থাকছে ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ৯০, নিখোঁজ অন্তত ১২। ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা কয়েকদিনে তুমুল বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। খবর দ্য গার্ডিয়ানের। রবিবার ২৩ নভেম্বর দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য জানায়। মূলত গত অক্টোবরের শেষ থেকেই এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে একাধিকবার আঘাত হেনেছে বন্যা। গত সপ্তাহ থেকে ৬টি প্রদেশে মোট ৯০ জনের মৃত্যুর ঘটনা জানা গেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য ডাকলাক প্রদেশে, সেখানে এত পর্যন্ত ৭ জনের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই বন্যায় দেশটির ডাকলাকসহ ৫টি প্রদেশে ৮০,০০০ হেক্টরেরও বেশি ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩২ লক্ষেরও বেশি গবাদি পশু বা হাঁস মুরগি মারা গিয়েছে বা ভেসে গেছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় ৫টি প্রদেশে আনুমানিক $৩৪,৩০,০০,০০০ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। দেশের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এতে $২ বিলিয়নেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যায়, কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বন্যার সময় কিঞ্চিত পরিবর্তন ও মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশে প্রতিকূল পরিস্থিতিও দৃশ্যমান হচ্ছে ইদানিং।